আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আমরা এই পর্বে আলোচনা করব 2.7 পাতন এবং ঊর্ধ্বপাতন। ওকে, তো পাতন বলতে আমরা কি বুঝি এখানে, ঊর্ধ্বপাতন বলতে আমরা কি বুঝি, আমরা এগুলো পড়তে গেলে কিছু বিষয় আমাদের জানতে হবে এখানে। ওকে, সো আমরা একটু স্টেপ বাই স্টেপ বিষয়গুলো দেখি এখানে। তাপ প্রয়োগের দ্বারা একটি তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়া হচ্ছে বাষ্পীভবন, তাই না? এটা আমাদের ইম্পর্টেন্ট, কাকে বলা আসে। তাপ তাপ প্রয়োগের দ্বারা একটি তরল পদার্থকে বাষ্পে পরিণত করার যে আমাদের প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলি, বাষ্পীভবন বলি এখানে। তার মানে আপনি যখন তাপ প্রয়োগ করতেছেন, এই তাপের ফলে আমাদের এখানে দেখুন, এই যাতে এই তরল আছে না, এটা এই তরলটা কি হচ্ছে, বাষ্পে পরিণত হচ্ছে এখানে। এটাকে আমরা বলি বাষ্পীভবন বলি এখানে, বাষ্পীয় ভবন। তার মানে তাপ প্রয়োগে করে আমি যখন তরল থেকে বাষ্পে যাব, তখন এটাকে বাষ্পীভবন বলা হবে এখানে। যেমন এক পাত্রে পানি সহ চা তাপ প্রয়োগ করা হলে ওই গরম চা থেকে তাপ বাষ্প আকারে কিন্তু উড়ে যায়। আমরা দেখছি না অনেক সময় যে শীতের সময় যখন আমরা চা খাই বা সবসময় অনেকে খায়, দেখবেন চা থেকে আমাদের এক ধরনের ধোঁয়া উড়ে যাচ্ছে, বা এটাকে বাষ্পায়ন বলা হয় এখানে। উক্ত বাষ্পকে শীতল করে আবার তরলে পরিণত করলে এটাকে ঘনীভবন বলবো এখানে। তার মানে ঘনীভবন বলতে আমরা কি বুঝি, জাস্ট উল্টা কাজটা এখানে। বাষ্পীভবন বলতে আমরা কি বুঝি, তরল থেকে বাষ্প হওয়া। ওকে, আর ঘনীভবন বলতে আমরা কি বুঝবো এখানে, বাষ্প থেকে কি করবে এখানে, তরল হবে এখানে, এটা হচ্ছে ঘনীভবন। ওকে, আচ্ছা। তো জলীয় বাষ্প তাপশক্তি শীতল তাপশক্তি নির্গত করে ঠান্ডা হয়ে পানিতে কিন্তু পরিণত হয়। যাক, এগুলো আমরা পড়লে বুঝবো। এখানে দেখুন, কোন তরল পদার্থের তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্পে পরিণত করে তাকে আবার পুনরায় শীতল করার মাধ্যমে তরলে পরিণত করলে তাকে আমরা কি বলবো, পাতন বলবো এখানে। একটু ভালো করে দেখবেন, পাতন বলতে আমরা কি বুঝতেছি। পাতন বলতে আমরা যেটা বুঝবো এখানে, যেমন তরল এখানে মনে করেন আছে তরল। ওকে, তরল আপনি তাপ দিচ্ছেন এখানে, তাপ দিয়ে আপনি কি করছেন এখানে, এটাকে বাষ্প করছেন এখানে। ওকে, বাষ্পে পরিণত। এখন আপনি যখন এই বাষ্প থেকে তাপ হ্রাস করবেন এখানে, ওকে, তাপ হ্রাস করে এই বাষ্প থেকে তাপ হ্রাস করলে কিন্তু আমরা কি করবো এখানে, আমাদের তরলে যাবো। তার মানে এই পাতনের ক্ষেত্রে আমাদের এখানে দুটা ঘটনা একসাথে ঘটবে এখানে। পাতন মানে এই তরলকে তাপ দিলে সেটা বাষ্পে পরিণত হবে, এবং বাষ্প থেকে তাপ বের করে নিলে তরলে পরিণত হবে। তখন এই দুটো ঘটনাকে আমরা কি পাতন বলবো এখানে। ক্লিয়ার ব্যাপারটা? দেখুন, এক্স্যাক্টলি আমাদের এখানে এই কথাটাই বলা আছে এখানে, যে কোনো তরলকে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করে আবার তাকে পুনরায় শীতল করার যে প্রক্রিয়া, এটাকে আমরা পাতন বলবো এখানে। পাতন হলো বাষ্পীভবন এবং ঘনীভবনের সম্মিলিত একটা প্রক্রিয়া আর কি। তাহলে পাতনকে লেখা যাবে কি, বলতে পারবেন, বাষ্পীভবন প্লাস ঘনীভবন। এটা হচ্ছে পাতনের ডেফিনিশন বলতে পারেন আপনি। ওকে, দেখুন আমাদের এখানে এই যে আপনার কঠিন অবস্থা একটা দেওয়া আছে, তারপরে তরল অবস্থা দেওয়া আছে এখানে। ওকে, তাপ প্রয়োগ করলাম এখানে, এটা কি গ্যাসীয় অবস্থা এখানে পরিণত হলো। যাই হোক, আমরা এখানে ঊর্ধ্বপাতন বলতে আমরা কি বুঝি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই পাতন কাকে বলে এবং ঊর্ধ্বপাতন কাকে বলে, এগুলো খুবই লাগবে। যখন যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করা হলে কঠিন পদার্থটি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় এখানে, তাকে আমরা কি বলবো, পাতন বলবো। আমি আপনাকে বলবো যে এখান থেকে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এই 2 নম্বর অধ্যায়ের জন্য, কারণ এখান থেকে কোশ্চেন প্রতিবারে হয়। তার মানে আপনি এখানে একটা কঠিন পদার্থ আছে, মনে করুন এখানে কঠিন পদার্থ একটা আছে, এখানে কঠিন পদার্থ। তো আমি এটাকে তাপ প্রয়োগ করবো এখানে, কি করবো, তাপ প্রয়োগ করবো। তাপ প্রয়োগ করলে ডিরেক্ট বাষ্প হবে এখানে। তো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করে আমি যে ডিরেক্ট যদি বাষ্পে পরিণত করতে পারি, এটাকে আমি বলবো কি, ঊর্ধ্বপাতন প্রক্রিয়া বলবো। কি বলবো এখানে, ঊর্ধ্বপাতন বলবো এখানে। আর যে সমস্ত পদার্থের মধ্যে এই প্রক্রিয়াটা সংঘটিত হয় তাদেরকে ঊর্ধ্বপাতন পদার্থ বলা হয় এখানে। ক্লিয়ার ব্যাপারটা? তো দেখুন, আমাদের এখানে এই ঘটনাটাই ঘটছে এখানে, একটু ভালো করে দেখুন। তাহলে আমাদের এখানে যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে বলছে, কিন্তু তাপ প্রয়োগ করা হলে তা কঠিন পদার্থ তরলে পরিণত না হয়ে, তরলে পরিণত হয় না কিন্তু, না হয়ে সরাসরি বাষ্পে যায়, একদম একদম ডিরেক্ট বা জলীয় বাষ্পে পরিণত হয় এখানে। তো এই পদার্থগুলো আমাদের মুখস্থ হতে হবে। নিশাদল, হ্যাঁ, অ্যামোনিয়াম ক্লোরাইড, তবে কর্পূর, হ্যাঁ, তারপর এখানে আপনাদের ন্যাপথলিন, C10H8, এখানে কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, খুবই ইম্পর্টেন্ট এখানে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, হ্যাঁ, বিশেষ করে নিশাদল, এটা খুবই আসে পরীক্ষায়, সো একটু ভালো করে দেখবেন। এই পদার্থগুলোকে আমরা এখানে তাপ প্রয়োগ করে সরাসরি কি আমরা করি, বাষ্পে পরিণত করি এখানে, বা এটাকে উদ্বায়ী পদার্থ বলা হয় এখানে। তো এখানে এক্সাম্পল একটা দেওয়া আছে এখানে, আই থিঙ্ক এই যে অ্যালুমিনিয়ামের ক্লোরাইড দেওয়া আছে এখানে। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে রাখা আছে। বিকারের খোলা মুখ একটি কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দাও, কাঁচের ঢাকনার ওপর কিছু বরফ রাখো।
তো এবার আমাদের এখানে তাপ প্রয়োগ করলে দেখা যাবে অ্যালুমিনিয়াম গ্যাসটি কঠিন পদার্থ মানে অ্যালুমিনিয়াম কঠিন পদার্থ গ্যাস অ্যালুমিনিয়ামে পরিণত হয়ে গেছে, মানে ডিরেক্ট একদম। এখানে যখন তাপ দেবেন, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম কঠিন পদার্থ এখানে। এখন এটা যখন তাপ দেবেন দেখুন যে আমাদের এখানে এই বরফ রাখার কারণে এই গ্যাসগুলো শীতলীকরণ করে দেখা যাবে এখানে ফোটা ফোটা হয়ে গেছে। ওকে, আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন। উদ্ধপাতন প্রক্রিয়ার প্রয়োগ এখানে কোনো কঠিন পদার্থের মিশ্রণের মধ্যে যদি একটি উদ্বায়ী পদার্থ মিশ্রিত থাকে, ওই উদ্বায়ী পদার্থকে মিশ্রণ থেকে সহজে আমরা কিন্তু পৃথক করতে পারি। যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কথা বলেন, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যখন খাবার লবণে আমরা মিশ্রিত করি তখন আমাদের এখানে একটা কি নিশাদল তৈরি হয় এখানে, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটা অ্যালুমিনিয়াম না অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে অ্যামোনিয়াম NH4। হ্যাঁ, এটা আসে না কেন? আচ্ছা আমি একটু, হ্যাঁ, NH4 অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস এখানে আপনার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ওকে, তো এখানে হচ্ছে আপনার সোডিয়াম ক্লোরাইড হবে। আচ্ছা, সো NaCl, ক্লিয়ার? যখন আপনি এটাকে মিশ্রিত করবেন এখানে, আচ্ছা সোডিয়াম ক্লোরাইড আছে না কি আছে এখানে? হ্যাঁ, আহ, এত লবণ মিশ্রিত করলে ঊর্ধ্বপাতন পদ্ধতিতে আমরা কি নিশাদলকে পৃথক করতে পারি এখানে। নিশাদল বলতে আমরা কি বুঝলাম এখানে? ওই আপনার এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড, কিন্তু এখানে তার মানে এই দুটো যখন আমাদের একখানে মিশ্রিত করা হবে এখানে, একখানে যোগ করা হবে এখানে, তখন তাপ প্রয়োগ করলে, আমি যেখানে যে তাপ প্রয়োগ করি, ওকে, তো এই তাপ প্রয়োগ করলে দেখবেন যে আমাদের এখানে এই অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা আছে এটা আমাদের কি বাষ্প আকারে উড়ে একদম চলে গেছে, ডিরেক্ট বাষ্প আকার হবে। এটা তরল হবে না, একদম ডিরেক্ট বাষ্প হবে। এখানে কি হবে? এখানে বাষ্প হবে। তো আমরা এখানে এই এটা কিন্তু ওভাবে কিন্তু পৃথক করতে পারবো। ওকে, পাইপের মাধ্যমে বাষ্পটাকে শনাক্ত করে আমরা কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে শনাক্ত করতে পারবো এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতেন এখানে। এগুলো এখানে বলা আছে, এখানে একটু পড়ে দেখবেন। কার্বন কঠিন অবস্থায় উদ্দুবাহিত পদার্থ তাপ প্রয়োগ করতে থাকলে উদ্দুবাহিত পদার্থ সহজে বাষ্পীভূত হয়। আয়োডিন মিশ্রিত খাবার লবণের মধ্যে আয়োডিন একটি উদ্দুবাহিত পদার্থ এখানে, তাহলে আয়োডিন, আমরা আয়োডিন যুক্ত যে খাবার লবণগুলো আছে এখান থেকে আমি আয়োডিনকে যদি শনাক্ত করতে চাই তাহলে কি ওটাকে তাপ দিতে হবে। তাপ দিলে যেটা আমাদের কি উপরের দিকে বাষ্প আকারে উড়ে যাবে সেটা হচ্ছে আয়োডিন, তাই না? কাজে আয়োডিন মিশ্রিত খাবার লবণ মিশ্রিত তাপ প্রয়োগ করলে আয়োডিন কিন্তু সহজে বাষ্পীভূত হবে। ওকে, এগুলো পড়লে বুঝবেন। বালি এবং গ্লুকোজের মিশ্রণের মধ্যে একটি উদ্বায়ী পদার্থ নেই এখানে, বালিও না গ্লুকোজও নেই এখানে, তার মানে এখানে আলাদা করা যাবে না এখানে বালি এবং গ্লুকোজকে। যাই হোক, তার মধ্যে এখানে একটু এই কোশ্চেনগুলো দেখি একটু। কাপে গরম চা রাখলে নিচের কোন প্রক্রিয়া ঘটে? এখানে বাষ্পীভবন ঘটে না, কারণ তরল থেকে কি হয় এখানে বাষ্পীভবনিত হয় এখানে। ওকে, আচ্ছা, তারপর এখানে বলছে যে এখানে জলীয় বাষ্পকে যখন ঘনীভূত করা হয় তখন কণাগুলোর কি ঘটে? এখানে জলীয় বাষ্পকে ঘনীভূত করলে কি কণাগুলো সংকুচিত হয় না এখানে? হ্যাঁ, কণাগুলো কি হবে? সংকুচিত হবে এখানে, কারণ সংকুচিত হলে তখনই আমাদের তরলে পরিণত হবে, তাই না? কারণ জলীয় বাষ্প আমাদের একটু নিচের কোন চিত্রটি ঊর্ধ্বপাতনের জন্য আমাদের এখানে প্রযোজ্য? ঊর্ধ্বপাতন দেখুন, এটা আমাদের এখানে গ্যাস ছিল, এটা হয়েছে এখানে গ্যাসই হয়েছে এখানে। দেখুন এখানে এটা আমাদের এখানে তরল কঠিন ছিল, এটা আর আমাদের কি গ্যাস হয়ে গেছে, তাই না? তাহলে কঠিন থেকে আমাদের গ্যাস মানে কি, আমাদের কি বুঝি কঠিন থেকে বাষ্প মানে কি আমাদের জানি ঊর্ধ্বপাতন, তার মানে গ নম্বর। কিন্তু দেখুন এই খ নম্বরে কঠিন থেকে আমাদের কি হয়েছে এখানে তরল হয়েছে এখানে, তার মানে এটা আমাদের ঊর্ধ্বপাতন না। আবার এটা তরল থেকে বাষ্প হয়েছে, তা আমরা জানি ঊর্ধ্বপাতন মানে কি এখানে কঠিন থেকে বাষ্প হয় এখানে, তাই না? খ নম্বরে গ নম্বর অ্যান্সার। অজানা বস্তু জেট এর তাপীয় বক্ররেখা কোনটা? জেট, জেট বলতে আমরা যেটা বুঝতেছি এখানে দেখুন, জেট মানে এখানে আমাদের এখানে এইচ আছে, জি আছে, তাই না? জেট এখানে কোনটা? জেট বস্তুর গলনাঙ্ক কত এখানে আমাদের এখানে 154। দেখুন প্রথমত আমাদের এটা হচ্ছে এখান থেকে তাপ বৃদ্ধি পাবে এখানে, তো এখানে গিয়ে প্রথমে গলবে, তাই না? তারপরে হ্যাঁ এখানে আমাদের 154 কিন্তু গলনাঙ্ক। উদ্বায়ী পদার্থ এখানে দেখুন, উদ্বায়ী পদার্থ কিনা? না, উদ্বায়ী পদার্থ না তো এখানে, কারণ আমাদের তার মানে দুই হচ্ছে না। এবি ও সিডি রেখা বস্তুর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বোঝাচ্ছে। এবি রেখা গলনাঙ্ক এবং সিডি আছে, হ্যাঁ ঠিক আছে। তার মানে এখানে 1 আর 3 হচ্ছে সঠিক, এখানে হবে গ নম্বর। আপনার একটু তারপর চেক করে রাখবেন কোনটির ব্যাপনের হার বেশি। অ্যাকচুয়ালি একটা বিষয় মনে রাখবেন, ব্যাপনের হার কার বেশি? এখানে যার আণবিক ভর হচ্ছে কম তার ব্যাপনের হার সবচেয়ে বেশি এখানে। যেমন কার্বন ডাইঅক্সাইডের কথা আপনি চিন্তা করেন, এখানে কার্বন হচ্ছে আমাদের কত 12 প্লাস অক্সিজেন কত এখানে আমাদের 16 ইন্টু 2 এখানে 32, হ্যাঁ তাহলে 40 হবে এখানে, যোগ করে দেখবেন। আবার এইচসিএল দেখবেন এখানে কত, এখানে হাইড্রোজেন হচ্ছে 1 আর হচ্ছে আমাদের কত 35.5 এখানে। ওকে, তাহলে 36.5 এটা। আচ্ছা, এরপর হচ্ছে NH3, তো নাইট্রোজেন কত এখানে আমাদের 14,
প্লাস 1 ইন্টু হচ্ছে 3, তার মানে কত 17 হয় এখানে। ওকে, আর হাইড্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে হাইড্রোজেন হচ্ছে 1 ইন্টু 2 প্লাস সালফার হচ্ছে আমাদের 32 প্লাস অক্সিজেন কত এখানে আমাদের 16 ইন্টু 4, তাহলে আমাদের 2 প্লাস 32 আর হচ্ছে কত 64 এখানে। তো কত হবে 64, 6 8 হবে এখানে, এখানে কত হবে 9, 98 গ্রাম। ওকে, দেখবেন যে এর থেকে সবচেয়ে কম হচ্ছে আমাদের এখানে কি এই আপনার অ্যামোনিয়া অ্যামোনিয়াম। তো আমাদের এই NH3 হচ্ছে আমাদের কি এখানে ব্যাপনের হার সবচেয়ে বেশি হবে। ক্লিয়ার? কোনটি উদ্দবায়িত হয় এখানে? উদ্দবায়িত বলতে আমরা যেটা বুঝি এখানে যেমন আয়োডিন, কারণ আয়োডিন হচ্ছে আমাদের এখানে কি উদ্দবায়িত পদার্থ, তাই না? আমরা একটু আগে বললাম এটা, দেখুন আমাদের কিন্তু এক্সাম্পল দিয়েছে। তো এরপরে আমরা চাইলে এখানে এই কোশ্চেনগুলো সলভ করতে পারি, কিন্তু লাগবে না আসলে আমাদের এখানে এই কোশ্চেনগুলো সলভ করার দরকার নেই, গাইডেও আছে বা আপনি চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। ওকে, আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ আমরা থার্ড অধ্যায় করেছি অলরেডি আগেই, তো আমরা এরপরে করবো ইনশাল্লাহ আমাদের এখানে ফোর্থ অধ্যায় করবো।